টাকার ঘ্রাণ নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘ্রাণ, আর টাকার বাতাস পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বাতাস। এই কথার সাথে আপনারা হয়তো অনেকেই একমত হবেন, তবে টাকার গন্ধটা বাস্তবিক অর্থে আমার কাছে খুবই পচা লাগে। তবে টাকার যে ভ্যালু সেটা তো আসলে সবসময় মেনে নিতেই হবে, কারণ টাকা এমন এক জিনিস, এটা আসলে যখন থাকে না তখনই কেবল এর আসল মর্মটা বোঝা যায়। তো আজকে আপনাদের সাথে ইউটিউব বা ফেসবুকের ইনকাম নিয়ে কিছু কথা বলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে। অনেকদিন পরে আবার আপনাদের সাথে ঢাকার ব্লগ শেয়ার করছি। আজকের ব্লগটা শুরু করেছি দুপুরবেলা থেকে, আর আজকে দুপুরে রান্না করা হয়েছে কাচ্চি বিরিয়ানি। আম্মু আর নায়না মিলেই হচ্ছে বিরিয়ানি রান্না করেছে। ঈদের পর থেকে অনেকদিন ধরেই বলা হচ্ছে আমাকে কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য, বাট ঢাকা সিলেট কাজ এটা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে সময় সুযোগ মেলাতে পারিনি। মাঝখানে আব্বু একটু অসুস্থও ছিল, তো সবকিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি ছিল যে আর মানে সময় হয়নি যে একটু সময় করে ভালো মন্দ রান্না করব আর কি। তো অনেক মজা করে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছিল, যদিও আমি জার্নি করে আসাতে দু একদিন ধরে আমার শরীরটা একটু খারাপই লাগছিল, যার কারণে ওইভাবে খেতে পারিনি, তবে টেস্ট অনেক ভালো ছিল। আর খুব বেশি হচ্ছে গিয়ে পেটে ব্যথা করতেছিল, মাথা ব্যথা করতেছিল। এদিকে ঢাকা আসলে যেটা হয়, বাচ্চাদের আদর মানে শেষই হয় না, মানে একটু পর পরে তাদের আদর যত্ন চলতেই থাকে মায়ের প্রতি। আর তারা একটু পর পরে জিজ্ঞেস করে, আম্মু আবার তুমি কবে চলে যাবা? ওরা যে আমাকে অনেক বেশি মিস করে সেটা হয়তো ওদের থেকে দূরে না থাকলে আমিও বুঝতে পারতাম না। আর এইদিকে এই ভদ্রলোক, সে তো ভাঙবে তাও মচকাবে না, মানে মুখে কখনো স্বীকার যাবে না যে হ্যাঁ সে মিস করে। তো যাই হোক, সে তার ব্যবহার বা কার্যকলাপের মাধ্যমেই বোঝায় এটা সবসময়। আর যখনই এরকম বসে থাকবো বা আমার হাত পা তার কাছে থাকবে, সে নাড়তেই থাকবে, এটা হচ্ছে তার অভ্যাস। তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, একসময় অবশ্য সে দেখে ফেলছে। ছেলেদের থেকে দূরে থাকলে কি পরিমাণ যে কষ্ট লাগে আর কি পরিমাণ যে মিস করি, মানে যদি হয়তো এমন হতো যে আধা ঘন্টার রাস্তা, তাহলে মনে হয় আমি কাজের ফাঁকে ফাঁকে চলে আসতাম বাচ্চাদের কাছে। বাট এত ডিস্টেন্স চাইলেও তো আসা যায় না, কষ্ট করে হলেও থাকতে হয়। আর এদিকে যেহেতু বাবাকে দেখেছে তার মায়ের সেবা যত্ন করতেছে, তাই ছেলেরা না করলে হয়, তাই ছেলেও চলে আসছে। আর সে আদর যত্নের পরিমাণ আরো বাড়ায় দিছে, মানে সে হচ্ছে হাত পা টেনে দেওয়ার পরে এখন আবার চুমুও দিয়ে দিতেছে। আর বলতেছে, বলো আম্মু কারটা বেশি ভালো হয়েছে, আমারটা না বাবারটা? তো আমি বললাম যে না, তোমার বাবারটা না, আমার বাবারটা বেশি ভালো হয়েছে। তো ও একটু কনফিউশনে ছিল যে আমার বাবা বলার মানে কি। আমি পরে বুঝাই বললাম যে তুমিই তো আমার ছোট্ট বাবা, তখন সে হচ্ছে বুঝতে পারলো ব্যাপারটা। তারপরে তো সে সেই খুশি হয়ে গেল যে তাকে আমি বাবা বললাম। আর এদিকে এই ভদ্রলোকের সাথে বসলে আমার খালি মানে দুষ্টামি করতে ইচ্ছা করে, আর বেশি বেশি করে তাকে খেপাইতে থাকি। সে একটু মনের আনন্দ নিয়ে যে খেলা দেখতেছিল টিভিতে, তো আমার কথা হচ্ছে তাকে একটু জ্বালাইতে হবে। তো সে বলে, একটু শান্তি দিবা না তুমি? আমি বলছি, তোমাকে শান্তি দেওয়ার জন্যই তো আমি ঢাকা থেকে সিলেট চলে গেছি। তুমি কত শান্তিতে থাকতে পারো সেটা আমি এখন দেখবো। তো বলতেছে সেটা তো আরো বড় অশান্তি, যে দূরে থাকা। তো যাই হোক, তার সাথে দুষ্টামি শেষ করলাম। এরপরে বিকেলে আমরা বের হয়েছিলাম। বিকেলে বলা যাবে না, প্রায় সন্ধ্যায় হয়ে গেছিল। তো আফিফের জন্য হচ্ছে স্যান্ডেল নিব। তো সেই জন্যই বের হয়েছিলাম। তো বের হয়ে দেখতেছি আফিফের স্যান্ডেল গুলো আবরারের সাথে একসাথে ম্যাচ করে তো সবসময় কেনা হয়। তো আফিফের পা একটু দ্রুত বাড়ে, যার কারণে ওর সব স্যান্ডেল গুলো একটু ছোট ছোট হয়ে গেছে। তো সেই জন্যই মূলত বের হয়েছিলাম। তো আবরারের গুলো আবার ঠিকঠাক আছে, তো চিন্তা করতেছি একজনের জন্য নিলে আরেকজনের আবার ঝামেলা, মানে মন খারাপ হয়ে যাবে। তো তাকে কি করা যায় সেটা মাথায় চিন্তা করতেছিলাম, আর এদিকে আফিফের জন্য হচ্ছে স্যান্ডেল দেখতেছিলাম। আর ছেলেদের দেখা যায় কি, স্যান্ডেল ড্রেস যাই হোক না কেন সবই একই টাইপের থাকে, মানে একদম ব্যতিক্রম বা ডিফারেন্ট সেরকম কিছু চোখে আসলে পড়ে না। সবকিছু কাছাকাছি বা সিমিলার ডিজাইনেরই থাকে। আর বাচ্চাদের অন্যান্য শপিং এর ক্ষেত্রে ওদেরকে না নিয়ে গেলেও হয়, বাট স্যান্ডেল কেনার জন্য মাস্ট ওদেরকে নিয়ে যেতে হয়, না হলে পায়ে আসলে পরিয়ে কোনটা কমফোর্টেবল এবং দেখতে সুন্দর সবকিছু মিলিয়ে সাইজ ঠিক মতো দেখে নেওয়া খুবই দরকার, না হলে ঝামেলা হয়। এদিকে ফাঁকে আমিও আমার স্যান্ডেল দেখছিলাম। তো এখন উঁচা জুতা তেমন একটা আসলে পরাই হয় না, বাট শাড়ির জন্য পরতে হয় আর কি। তো এরপরে চলে আসলাম হচ্ছে তার জন্য একটা হেডফোন নিতে, কারণ আগে যেটা কিনে দিয়েছিলাম সেটা নষ্ট হয়ে গেছে, এখন সে বলতেছিল আরেকটা কিনে দাও, তো সেই জন্যই চলে আসছিলাম। তো অনেক খোঁজাখুঁজি করে সে দেখলো, না অনেক খোঁজাখুঁজি বলা যাবে না, একই দোকানে কয়েকটা দেখে তারপরে যেটা সাজেস্ট করলো সেটাই হচ্ছে গিয়ে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে বউ গিফট করতেছে, সে বলে বউ যেহেতু গিফট করতেছে তাই একটু ভিডিও করে রাখি যেটা আমাকে বউ গিফট করতেছে। আসলে অনেক রাফলি ইউজ করা হয়, তারপরে বৃষ্টিতে ভেজে এটা সেটা হয়, সেই জন্য হচ্ছে কি আরো বেশি প্রবলেম হয় আর কি।
তারপরে আবরার হচ্ছে এখান থেকে বের হওয়ার পরে একটা শার্টের দোকানে শার্ট দেখে পছন্দ করলো, তাই ভাবলাম আবরারের জন্য সেটা নিয়ে নেই। তাহলে দেখা যাবে তার মন খারাপ হবে না, যেহেতু আফিফের জন্য স্যান্ডেল অলরেডি নিয়েছি। তো সেই জন্য ব্যালেন্স করে নিলাম আর কি। তো এরপরে চলে আসলাম আমার হাত ঘড়ির হচ্ছে ব্যাটারি চেঞ্জ করতে। এই ঘড়িগুলো অনেক আগের, কিন্তু আমি এখনো যত্ন করে রেখে দিছি। এই ঘড়িটা আমাকে দেশের বাইরে থেকে আমার ছোট কাকা দিয়েছিল। এটা অনেক আগের ঘড়ি, তখন মনে হয় আমি সিক্সে হয়তো বা পড়ি। আর এটা দিয়েছিল আব্বু, এটাও দেশের বাইরে থেকে পাঠানো। তো এই ঘড়িগুলোর বয়স অনেক 20 বছরের বেশি হয়তো হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি হাতে দিয়ে দেখতেছিলাম ঠিক আছে কিনা। আর ওইটা তো দেখলাম যে বলতেছে মেশিন নাকি নষ্ট হয়ে গেছে, এটা ওইভাবে ঠিক হওয়ার চান্স নেই। তো একটু মন খারাপ হলো আর কি। তো ঘড়ি ঠিক করতে এসে ঘড়ির দোকানে কিছু নর্মাল ঘড়ি দেখলাম। তো সেখান থেকে ভাবলাম ওকে ঘড়ি কিনে দেই, কারণ দেখা যায় কি ছেলেরা আসলে ঘড়িই পরা হয়, অন্য কোনো কিছু সেভাবে পরে না। তো এমনি তো দেখা যায় যে ঘড়ি নিলে ব্র্যান্ডের ওখান থেকেই নেওয়া হয়, বাট এই টাইপের ঘড়িও খারাপ না, মানে অল্প টাকায় আপনি কয়েকদিন পরলেন, জাস্ট একটা মানে ইউজও করলেন, আবার তারপরে চেঞ্জ করার একটা অপশন থাকে। তো দুইটা ঘড়ি দেখলাম, দোনোটাই সুন্দর, বললাম যে দুইটাই নিয়ে নাও, বাট সে বলতেছে না দুইটা নিব না, একটা নিব। তো সেটা শেষ করে চলে আসলাম আমরা চটপটির দোকানে। আর আজকে মিরপুর একে বাচ্চু চটপটি হাউসে চলে গিয়েছিলাম। তো এখানে আমাদের এই যে পরিচিত ভাইয়া আছে একজন, তো ভাইয়া মানে ওয়াইফ যে আপুর সাথেও আমার একদিন দেখা হয়েছিল। আপু আমার ভিডিও দেখে আর কি, সেই সুবাদে এখানে পরিচয়। মিরপুর 1 নম্বরের মধ্যে জনপ্রিয় যে চটপটি ফুচকার দোকান আছে তার মধ্যে বাচ্চু চটপটি, মিজানের চটপটি, তারপরে হচ্ছে গিয়ে মোল্লা মামার চটপটি, এগুলোর নাম তো কম বেশি সবাই শুনেছেন। আর এই 3 জায়গায় মানে চটপটির টেস্ট একটু তিনটাই ডিফারেন্ট, বাট তিনোটাই অনেক বেশি মজা লাগে আর কি। নর্মাল দোকানে খাওয়া আর এইসব জায়গায় খাইলেই মানে বোঝা যায় টেস্টটা। তো যাই হোক, এরপরে আমরা চটপটি ফুচকা বেশি করেই নিয়ে নিলাম, আর আমি দোকানে বসেই দুইটা ঘড়ি একসাথে হাতে দিছি, তো সেটাই রয়েছে। তো দেখা যায় কি আমার হয় কি ঘড়ি ওইভাবে না কেন যেন পড়ি না বা মনে থাকে না। ইদানিং আবার ঘড়ি পড়তে ভাল লাগছে, সেই জন্য আগের ঘড়ি থেকে শুরু করে নতুন ঘড়ি সব বের করে ভাবলাম একটু পড়ি। আর আবরারের এদিকে মন খারাপ, আমাদের ফুচকা দিতে দেরি হচ্ছে, সেই জন্য সে একটু বোর ফিল করতেছে যে কখন আমাদের ফুচকা দিবে আর কখন সে টুপুস টুপুস করে ফুচকা খাবে। আর এদিকে তার দাঁতের অবস্থা দেখতেছিলাম, দাঁত তো সামনের গুলো একদম পড়ে টরে একাকার অবস্থা। তো আমাদের ফুচকা চটপটি চলে আসলো। আর এখানে দেখা যায় কি চটপটি বা ফুচকাতে প্রচুর পরিমাণে ডিম দেয়, যেটা বেশি ভালো লাগে খেতে। এখন যখন সিলেটে থাকি তখন আসলে এই সিম্পল সময়গুলো অনেক বেশি মিস করি, যে চাইলেই মানে হুটহাট করে ফ্যামিলি সবাই একটু বের হয়ে যাওয়া, একটু ফুচকা খাওয়া বা একটু কোথাও বাইকে ঘুরে আসা। তো এই জিনিসগুলা না এখন খুব মিস করি, যেহেতু মানে আসলে দূরে থাকলেই না জিনিসের মানে টানটা বা ফিল করা যায় যে, আর কাছে থাকা অবস্থা যে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, তো কাছাকাছি থাকলে ওই জিনিসটা আসলে ফিল করা যায় না। বাট আপনি যখন দূরে থাকবেন তখন এই সিম্পল জিনিসগুলোই অনেক বেশি আসলে মানুষ মনে করে বা মিস করে। আর এদিকে আবরার রাফিফকে হচ্ছে গিয়ে মজও গিফট করলো ভাইয়া, এই জন্য ভাইয়াকে স্পেশালি থ্যাঙ্কস। তো চটপটি ফুচকা বেশ মজার ছিল, আমরা বেশ মজা করে খেয়ে তারপরে হচ্ছে বাসায় ফিরে এলাম। আর আসলে এখন তো সিলেটে অল্প কিছুদিন থাকা হয়, তাই ঢাকায় তো চলেই আসি কয়েকদিনের মধ্যে, তাই ওইভাবে গায়ে লাগে না। বাট যখন সিলেটে আমি বেশি থাকবো বা পার্মানেন্ট ভাবে আমার সিলেটে বেশি থাকতে হবে, তখন আসলে বাচ্চাদেরকে যে কি পরিমাণ মিস করব, আর এই সাধারণ সময়গুলো আমি এত বেশি মিস করব যেটা বলার অপেক্ষা রাখে না। তো আল্লাহ যাতে এই সময়টা আমাকে কমিয়ে দেয়, বাচ্চাগুলোকে যাতে খুব তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে যেতে পারি সেই চিন্তাই করব। আর না হলে নিজেই বাচ্চাদের কাছে চলে আসব, যদি একেবারেই সম্ভব না হয় বা থাকতে না পারি। তো যাই হোক, এদিকে আনার পরে হচ্ছে বাচ্চারা তাদের স্যান্ডেল, আরেকজন হচ্ছে তার ড্রেস ট্রায়াল দিয়ে দেখতেছিল সব ঠিকঠাক আছে কিনা। আমার বাচ্চা দোনোটাই আমার মতো ছোটখাটো জিনিস পেয়ে খুশি হয়ে যায়, তবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। মানে রাগ করে আপনি তাকে অনেক দামি কিছু বা শখের কিছু দিলেও সেটা তার ভালো লাগবে না, বাট হাসি মুখে তাকে ভালোবাসা দিয়ে আপনি একটা ললিপপ দিলেও সে খুশি হয়ে যাবে। তো মায়ের মতো এদিকটায় অনেকটা আর কি আছে। তো এদিকে ছেলের বাবাকে বললাম যে ঘড়িটা পরো দেখি কেমন লাগে। তো যদিও আমরা মানে কিনে চলে আসছি, চাইলে এখান থেকে ছোট করে নিয়ে আসতে পারতাম, কিন্তু সেটা আর করা হয়নি, ভুলে গেছিলাম। তো আমি বললাম ছোট করলা না, তো সে বলে আমার তো খেয়াল ছিল না। আর দেখা যাবে সে বলে বাইরে বের হলে এটা আমি ছোট করে নিব, কিন্তু ছোট আর কি করবে, দেখা যাবে এইভাবে পরেই হয়তো ঘড়ি নষ্ট হয়ে যাবে। বাট সে আর ছোট করতে যেতে টাইম পাবে না, সে আমাকে ধন্যবাদ দিতেছিল বলে ঘড়িটা সুন্দর হয়েছে। আর এই মানুষটার হাতগুলো আমার অনেক বেশি পছন্দের, মানে মানুষের হাত পছন্দ হতে পারে এটা একটু অদ্ভুত মনে হতে পারে, বাট
তার হাতগুলো আমার কাছে ভীষণ ভাল লাগে। মানে এটার দিকে তাকাইলেই চোখে একটা শান্তি ফিল হয়। তো যাই হোক এরপরে রাতে খাওয়া-দাওয়া করতে বসলাম ২ জন মিলে বরাবরের মতো। আর আজকের ভিডিওর মেইন টপিক যেটা ছিল আপনাদেরকে হচ্ছে গিয়ে বলব যে YouTube থেকে বা Facebook থেকে ইনকামের বিষয়ে। অনেকেরই ধারণা YouTube, Facebook থেকে কি আসলে লাখ, লাখ টাকা ইনকাম করা যায় কিনা? তো ১ম এ বলে দিব হ্যাঁ যায়। তবে সবাই যে পারে তা কিন্তু না। অনেকে হয়তো বছরের পর বছর মানে কাজ করেও $100 ও পায় না। আবার অনেকে হয়তো একদিনেই $100 এর উপরে বা তার থেকে বেশি ইনকাম করে এরকমও আছে অনেক পেজ, অনেক চ্যানেল যেখান থেকে মাসে হয়তো মানে কি বলে অর্ধশত লাখ টাকাও ইনকাম করে, ঠিক আছে? বা পার ভিডিও থেকেও লাখ টাকা ইনকাম করে এমনও আছে। আবার অনেক চ্যানেল আছে সেখান থেকে হয়তো বা ফুল মাসেও তারা ২, ৪, $10 ইনকাম হয় না। এটা আসলে ডিপেন্ড করে। বেসিক্যালি ইনকামটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ভিউর উপরে। আর তাছাড়া Facebook, YouTube এ যারা কাজ করে তাদের তো প্রমোশনাল কাজ কম বেশি থাকে। সেটার উপরেও কিন্তু ইনকামটা অনেক বেশি নির্ভর করে। প্রমোশনাল কাজ বেশি থাকলে কিন্তু ইনকামটা অনেক বেশি আসে। তো যদিও এটা আসলে মানে আলাদা মানে প্রমোশনাল কাজ এবং Facebook এর ইনকাম ২ টাই আলাদা বা YouTube এর ইনকাম। বাট তারপরও যেহেতু আপনি একটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করছেন তখন সব দিক থেকে যখন ইনকাম করবেন তখন ইনকামের পরিমাণটা ভালোই হয়। অনেকের ধারণা যে Facebook পেজ খুললেই হয়তোবা আমি লাখ, লাখ টাকা ইনকাম করতে পারবো বা একটা YouTube চ্যানেল খুললেই হয়তো লাখ টাকা ইনকাম করতে পারবো। ব্যাপারটা আসলে এমন না। সেই টাকা ইনকাম করা বা সেই পর্যন্ত আসার জন্য অনেক পরিমাণ পরিশ্রম করতে হয়। যদি আপনি মানে সৎ থেকে বা আপনি ভালো কনটেন্ট দিয়ে কাজ করে ইনকাম করতে চান। আর যদি আজেবাজে উল্টাপাল্টা কনটেন্ট করেন সেই ক্ষেত্রে তারা হয়তো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। তাদের মানে ইনকাম হয়তো তাড়াতাড়ি শুরু হয় এবং ইনকামও হয়তো বেশি করে। বাট দিন শেষে আপনি ভালো কাজ করে ইনকাম না করতে পারলে নিজের কাছেও আমার মনে হয় মানসিক সেই শান্তিটা পাওয়া যায় না। সেজন্য কম হোক বেশি হোক সেটা বড় বিষয় না। ভালোবাসা নিয়ে এই সেক্টরটায় টিকে থাকাটা অনেক বেশি এখন টাফ। আর আমার মনে হয় যতদিন আছি বা থাকবো ভালোবাসা নিয়ে থাকাটাই বেটার। আর এদিকে মানে একটা ডায়ালগ ছিল যে টাকার ঘ্রাণ নাকি পৃথিবীতে সবচেয়ে সুন্দর ঘ্রাণ। বাট আমি বলতেছিলাম যে না এটা তো গন্ধ লাগতেছে। এমনিতে তো টাকা আসলে অনেক বেশি ময়লা থাকে সেজন্য গন্ধ লাগাটাই স্বাভাবিক। আর অনেক, অনেক ভিউয়ার্সদের মধ্যে জানার ইচ্ছা আছে যে আপু আপনি মাসে কত লাখ টাকা ইনকাম করেন বা কত হাজার টাকা ইনকাম করেন? তো এটা আসলে ফিক্সড করে বলা যায় না। এই ইনকামটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে বা কম বেশি হয়। তো তারপরেও আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে হয়তোবা ধারণা দিব। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।